ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে WBPSI এর 2025-এ যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার জিকে কোয়েশ্চেন যেটা আছে 50টা জিকে কোয়েশ্চেন, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। আর আমিও পরীক্ষাটা দিয়েছিলাম, আশা করি তোমরাও অনেকেই পরীক্ষা দিয়েছো। কার কেমন হয়েছে বা কে কত অ্যাটেম্প্ট করেছো, কতগুলো ভুল, মানে কত এক্সপেক্ট করছো যে এর আশেপাশে হতে পারে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে প্রথম কোয়েশ্চেন শেয়ার করছি। দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, রাজ্যসভার চেয়ারম্যানটা ইলেকশন, তাহলে রাজ্যসভার চেয়ারম্যানটা কে সেটা আমাদের আগে জানতে হবে। রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি ভাইস প্রেসিডেন্ট তিনিই হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। সেটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 64-এ রয়েছে যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। হলো। এবার এখানে কোয়েশ্চেন কি বলেছে? বলেছে হচ্ছে দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, কিভাবে ইলেক্টেড হন, মানে কিভাবে তার ইলেকশন হয়। ইলেক্টেড বাই দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টে যে দুটো হাউস আছে, একটা লোকসভা এবং রাজ্যসভা, তার যে মেম্বারগুলো আছে তাদের দ্বারা ইলেক্টেড হন। মানে অ্যাকচুয়ালি কি বলতো, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে একটা ইলেকটোরাল কলেজ গঠিত হয়। সেই ইলেকটোরাল কলেজটা তৈরি হয় হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার ইলেক্টেড এবং নমিনেটেড মেম্বারদের নিয়ে। তো যেটা আর্টিকেলে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, যেটা আর্টিকেল 66-এ রয়েছে। কিন্তু বর্তমানে এই ভাইস প্রেসিডেন্ট টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানোই যে ফরমার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছে রিজাইন করলেন হেলথ ইস্যু দেখিয়ে, বা তারপর নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন আমাদের। তো কে হলেন বর্তমান 15 ভাইস প্রেসিডেন্ট কে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো তার জন্য ভাইস প্রেসিডেন্ট টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে সব আর্টিকেল, যতগুলো আর্টিকেল রয়েছে ভাইস প্রেসিডেন্ট রিলেটেড, সব আর্টিকেল খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তো এবার নেক্সট হচ্ছে কমার্শিয়ালি সোডিয়াম বাইকার্বনেট ইজ নোন অ্যাজ। সোডিয়াম বাইকার্বনেট কি? সোডিয়াম বাইকার্বনেট মানে বাই মানে বেকিং সোডা, আমি এভাবে মনে, সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা। বেকিং সোডা মানে কি? NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটাকে বলা হয় বেকিং সোডা। হলো। এবারে নেক্সট আমাদের ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের কেমিক্যাল ফর্মুলা কি, সংকেত কি? CaOCl বা CaOCl2, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। তোমরা সকলেই জানো কি কাজে ব্যবহৃত হয়, সংকেত। ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা, তার সংকেত কি? ওয়াশিং সোডার সংকেত হলো হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3, কাপড় কাচার সোডা তাই কার্বনেট, আর বেকিং সোডা তাই বাইকার্বনেট, এইভাবে মনে রাখতে পারো। তাই ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা, তার হচ্ছে কেমিক্যাল ফর্মুলা বলতে পারো Na2CO3.10H2। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ওয়াশিং সোডার বিষয়টা যেটা সোডিয়াম কার্বনেট .10H2, কতটা অণু জল থাকে সেটা হচ্ছে 10 থাকে। তো এইটা জানতে হবে। এবার নেক্সট হচ্ছে সোডা অ্যাশ। সোডা অ্যাশ মানে কি? সোডা অ্যাশ মানেও কিন্তু সোডিয়াম কার্বনেট, হলো অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট, মানে সেখানে কোনো জল থাকে না। তো যেটা গ্লাস ম্যানুফ্যাকচারিংয়ের কাজে বা ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো আমি তোমাদের সাথে শুধু কোয়েশ্চেন আনসারটা শেয়ার করলেই পারতাম, কারণ যেটা তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, যে মানে সাথে সাথে পরীক্ষা দিয়ে বেরোনোর সাথে সাথেই সবাই মানে আনসার দিয়ে দিচ্ছে। তো আমি যেহেতু সব কোয়েশ্চেনটাই আমি নিজের মতো করে যেগুলো মানে করেছি, এর মধ্যে কোনো আমার খামতি থাকতেই পারে। তো আমি নিজের মতো করে যে আনসার করেছি, এবং তার সাথে যে কোনো মানে পরীক্ষা দিয়ে আসলে আমি তার যে মানে তোমরা এই যে বলতে পারো যে অপশানগুলো আছে সেগুলোরও অ্যানালাইসিস করি। কারণ প্রিভিয়াস ইয়ার বলো, কোয়েশ্চেন বলো, তুমি যেটাই কোয়েশ্চেন ফর্মে করো না কেন, তার আনসারগুলো অ্যানালাইসিস করা ভীষণ জরুরি আর কি। তো তার জন্য এভাবে পড়লে পরে তোমাদের দেখো মনে হচ্ছে একটা কোয়েশ্চেন সোডিয়াম বাইকার্বনেট, কিন্তু এখান থেকে কতগুলো কোয়েশ্চেন বেরোলো বলো তো। এইভাবেই পড়তে হবে, তাহলে অনেক কিছু জানা যাবে আর পড়াটাকেও বেশ ইন্টারেস্টিং মনে হবে। আর নেক্সট, দ্য ভলিউম অফ হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ডিক্রিজেস হোয়েন ইট ইজ হিটেড ফ্রম 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন আনা হবে তখন ভলিউমটা মানে আয়তনটা কোন ম্যাটেরিয়ালে ডিক্রিজ করবে। আমরা কি জানি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, মানে 0 থেকে যখন 4-এ যাবে, 0 থেকে 4-এ যাবে জলের ঘনত্বটা বাড়বে। এবার ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব যদি কারো বাড়ে তখন এই যে ডেনসিটি, ঘনত্ব যেটাকে বলবো ডেনসিটি যদি কারো বাড়ে তাহলে কিন্তু তার ভলিউমটা কমবে। এটা আমাদের মনে রাখতে হবে, সেটার সম্পর্কটা কিন্তু সবসময় ইনভার্স হয়ে যায়, বিপরীত হয়। মানে আমরা এই জিনিসটা মনে রাখবো, এটা ভীষণ আসে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক, মানে 0 থেকে যত 4-এর দিকে যাচ্ছে ঘনত্বটা বাড়তে আসে, বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যায় ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়েছে। এই যে 4 ডিগ্রি সেলসিয়াস ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম। আবার
তার মানে কি 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সর্বাধিক। এবার ঘনত্ব যদি বাড়ে, ঘনত্ব বাড়বে মানে কি, তার মানে ভলিউমটা কমবে, আয়তন কমবে। তাহলে এখানে কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন বলেছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস যদি যায় তা কোন মেটেরিয়ালের ভলিউমটা কমবে। তাই জলের ঘনত্ব যেহেতু বাড়বে তার মানে ভলিউমটা কমবে, এখানে ওয়াটার হবে এখানে আনসারটা। আবার 4 ডিগ্রি সেলসিয়াসের মতোই বেশিরভাগের কি দেখো, তুমি যত টেম্পারেচার বাড়ছো তত কি হচ্ছে, তো আয়তনে প্রসারিত হচ্ছে, এক্সপ্যান্ড, আয়তনটা বাড়ছে, ঘনত্ব কমছে। কিন্তু জলের কিন্তু সেটা উল্টো হয়। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের পরে, অ্যাভাব 4 ডিগ্রি, 4 ডিগ্রির পরে যখন যায় তখন কিন্তু আবার তুমি যতই মানে তুমি টেম্পারেচারটা বাড়াতে থাকছো না কেন, তখন কিন্তু আয়তনে আবার সেটা এক্সপ্যান্ড করবে। এটা একটা সায়েন্সের কোয়েশ্চেন, বেশ ভালো। তো আমরা এখন সায়েন্সের কোয়েশ্চেন পেলাম দুটো, একটা আবার কনস্টিটিউশনের পেলাম। এবার আবার নেক্সট কনস্টিটিউশনের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি মানে একদম কি বলবো, ভুল করে এসেছি, এত সহজ কোয়েশ্চেনটা। পরীক্ষার হলে যা হয়, তুমি 2-4টা সহজ কোয়েশ্চেন মানে ভুল কম বেশি অনেকেরই হয়ে থাকে, তো আমিও তার ব্যতিক্রম নই। whom of the following post there is no provision in the constitution of India for the impeachment। ইমপিচমেন্টের কোনো মানে প্রভিশনটা আসলে অনেক দিন জিকেটা না একদম চ্যাপ্টার ওয়াইজ ভালো মতো অনেক দিন হয়ে গেল, অনেক দিন মাস বছর হয়ে গেল, মানে ভালো মতো রিভিশন বিষয়টা একদম ফার্স্ট টু লাস্ট সব টপিক ধরে ধরে এটা হয়নি, তো তার জন্যই আর কি। তো ভালো প্রপার রিভিশন থাকলে আবার এই জিনিসটা হয় না, 2-4টাও মিস্টেক হয় না। whom of the following post there is no provision in the constitution of India for the impeachment, মানে কনস্টিটিউশনে কোন পোস্টের জন্য কোনো ইমপিচমেন্ট এই প্রসিডিওরটা নেই। তাহলে ইমপিচমেন্ট নেই কার হবে, গভর্নর। কেন গভর্নরের ইমপিচমেন্ট নেই, কারণ গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। গভর্নর মানে তিনি প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হবে এবং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট যতদিন চাইবে ততদিনই গভর্নর ওই পোস্টে থাকবে। প্রেসিডেন্ট চাইবেন না, প্রেসিডেন্ট মানে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট কার ইয়েতে গায়, এড অ্যান্ড অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রেসিডেন্ট আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কথা মতো চলে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চাইবে ততদিন গভর্নর থাকবে, আর যতদিন চাইবে না গভর্নর থাকবে না, এরকম একটা ব্যাপার। তো কী হয়, গভর্নর হচ্ছে অ্যাপয়েন্টেড হয় বাই দ্য প্রেসিডেন্ট এবং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেটা বললাম, প্রেসিডেন্ট যতদিন চাইবে গভর্নর ততদিনই থাকতে পারবে। প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করবে, আবার প্রেসিডেন্টই রিমুভ করবে, অ্যান্ড রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট। এবার গভর্নরকে রিমুভও করবে প্রেসিডেন্ট উইদাউট অ্যান ইমপিচমেন্ট প্রসেস। কোনো ইমপিচমেন্ট প্রসেস লাগবে না গভর্নরকে রিমুভ করতে গেলে। তো এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াজ দ্য এডিটার অফ, মহাত্মা গান্ধী কোন নিউজ পেপারের এডিটার, মহাত্মা গান্ধী ইজ দ্য এডিটার অফ ইয়াং ইন্ডিয়া। মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়া বলো, তারপর হরিজন, তারপরে ইন্ডিয়ান ওপিনিয়ন, এই যে বিভিন্ন পত্রিকাগুলো আছে তার এডিটার কিন্তু মহাত্মা গান্ধী। এবার ন্যাশনাল হেরাল্ড নেহেরু, এটা নেহেরু এস্টাবলিশ করেছিল। এবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডিপ ওয়াটার অল ওয়েদার সিপোর্ট ইন ইন্ডিয়া, মানে সব ওয়েদারেই ডিপ ওয়াটার থাকে। তো সেটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম যেটা, সেটা কিন্তু একটা ন্যাচারাল পোর্ট বলা যেতে পারে এবং এটা একটা ল্যান্ডলক পোর্ট। আর ডলফিনস নোজ এর সাথে রিলেটেড ভীষণ আসে এটা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সেটা হচ্ছে ডিপ ওয়াটার অল ওয়েদার সিপোর্ট, সব ওয়েদারে জল পাওয়া যায়, এটা ন্যাচারাল পোর্ট। এরকম দিয়ে দিল যে অপশান অনেক দিল, তার মধ্যে কোনটা ন্যাচারাল পোর্ট, বিশাখাপত্তনম কিন্তু একটা ন্যাচারাল পোর্ট, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ মানে ইস্ট কোস্টে আছে। ডলফিনস নোজ এর সাথে রিলেটেড। নেক্সট, হু ওয়াজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম চিফ ইলেকশন কমিশনার, যে 1950-এ প্রথম ইলেকশন কমিশন তৈরি হয়েছে 25 জানুয়ারি। তো সেই ইলেকশন কমিশন যেটা তৈরি হলো তার প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিল, সুকুমার সেন। এটা আমরা সকলেই জানি, স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। আর এই যে 1950-এর 25শে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, তার জন্যই কিন্তু 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে আমরা পালন করি। এছাড়া এগুলো যে অপশানে আছে, টিএন সেশন, এমএস গিল, ওনারা সবই ইলেকশন কমিশনার ছিলেন, ফর্মার। আর যদি বলে ফার্স্ট ওমেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, মহিলা চিফ ইলেকশন কমিশনার, অনেকেই বেশিরভাগ আমরা সবাই প্রায় কম বেশি জানি যে প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিল সুকুমার সেন, কিন্তু প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন ওটা কিন্তু আমরা একটু কম জনই জানি, মিসেস VS রামা দেবী। এটা চট করে আসে না তো, কিন্তু একটু কোয়েশ্চেনটা যদি একটু ডিটেলস হয় তখন কিন্তু আসতে পারে যে মিসেস VS রামা দেবী হলেন প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার। নেক্সট ম্যাচ যেগুলো আছে এবার, তারপরে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি কোনটা, ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি কোনটা,
তো পুরাতন ক্যাপিটাল সিটি বলতে গেলে আমাদের দামাস্কাস এটা সম্ভবত এটা WBPSI-এরই 2021 মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা। এটা আমার জানা ছিল না, কিন্তু এই প্রিভিয়াস যে কোনো পরীক্ষার জন্য না, তুমি যে পরীক্ষায় দিতে যাবে না কেন প্রিভিয়াস ইয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো তার প্রিভিয়াস ইয়ার থেকে তুমি জানবে যে কয়েকটা হলেও কোয়েশ্চেন মানে আসবে, কিংবা ওই টপিকের উপর ওই রিলেটেড। তো এটা পুরো একদম মানে তোমার WBPSI-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2021 সম্ভবত। তো ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি কি, সেটা হচ্ছে দামাস্কাস। কার ক্যাপিটাল, সেটা হচ্ছে সিরিয়ার ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে দামাস্কাস। তো এবার নরওয়ের ক্যাপিটাল নরওয়ের অসলো, তারপর অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এই ক্যাপিটালগুলো জানতে হবে। ঘানার আক্রা, ঘানা ঘর করে আকড়া গেড়ে বসে, এরকম ঘানার ক্যাপিটাল আক্রা। তো দেখো আমরা একটা কোশ্চেন মনে হচ্ছে পড়ছি, কিন্তু তার সাথে কতগুলো রিলেটেড পড়ছি অপশান ধরে ধরে। এভাবে পড়লে মানে অনেক কিছু জানা যায় আর কি। আমি তো যে কোনো কোয়েশ্চেন সলভ এভাবেই করি। তোমরা কিভাবে কোয়েশ্চেন পেপার সলভ করো আমাকে অবশ্যই জানিও। হু কয়েন দ্য নেম পাকিস্তান নামটা কে প্রথম কয়েন করেছিল? চৌধুরী রহমত আলী। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। এইটা নিয়ে আমার একটু হালকা অনেকদিন এই টপিকগুলোর উপরে নাই, তো মনে হচ্ছে চৌধুরী রহমত আলী, আবার সালটা মনে করতে পারছিলাম না পরীক্ষার হলে, না উনিই হবেন এরকম আর কি। এই কোয়েশ্চেনও যেন BCS-এর ফেভারিট কোয়েশ্চেন। তো পাকিস্তান এই নামটা দিয়েছে হচ্ছে চৌধুরী রহমত আলী। 1933 সালে তিনি পাকিস্তান নামটা কয়েন করেছিলেন। তার পমফ্লেটের নাম নাও অর নেভারে তিনি পাকিস্তান নামটা প্রথম বলেছিলেন, সেটা হচ্ছে চৌধুরী রহমত আলী। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, দ্য লংগেস্ট কন্টিনেন্টাল রেলওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। লংগেস্ট কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটা মস্কো টু ভ্লাদিভস্টক পর্যন্ত আছে, এটা রাশিয়ার। তো হচ্ছে রাশিয়ার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লংগেস্ট কন্টিনেন্টাল রেলওয়ে কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। নেক্সট, হুইচ ইজ দ্য হাইস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? হাইস্ট গ্যালেন্ট্রি পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, ভেময় রাখবে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড মানে সাহসিকতার জন্য যেগুলো দেওয়া হয়, ওয়ার টাইম যেটা অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে পরমবীর চক্র, তারপর মহাবীর, তারপর বীর। ক্রনোলজিক্যালি সবচেয়ে বড় পরমবীর, তারপর মহাবীর, তারপর বীর। এবার যদি বলা হয় পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, তখন কী হবে? পিস টাইম বললে সবচেয়ে বড় তখন অশোক চক্র হয়ে যাবে। অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র। অশোক, কীর্তি, শৌর্য, এই স্ট্যাটিক যুগের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো মতো মাথায় থাকতে হবে। নেক্সট হচ্ছে ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। হু ওয়াজ বিহাইন্ড পাবলিশিং দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া? প্রথম নিউজ পেপার পাবলিশ করেছিলেন কে? ওনার নাম হচ্ছে জেমস অগাস্টাস হিকি, বা হিকির গ্যাজেট বলি না। 1780 সালে জেমস অগাস্টাস হিকি প্রথম নিউজ পেপার পাবলিশ করেছেন, যাকে হিকির গ্যাজেট বা বেঙ্গল গ্যাজেটও বলা হয়, যেটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল। মানে এই কোয়েশ্চেনটা একটু ডিটেলসে করলে বলতে পারে যে হিকির গ্যাজেট প্রথম বেঙ্গলি নিউজ পেপার, সেটা কোথায় থেকে পাবলিশ হয়েছিল? সেটা যেহেতু হিকির গ্যাজেট বলা হয় বা বেঙ্গল গ্যাজেট, তার মানে বাংলা থেকে প্রকাশিত হয়েছিল। মানে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে তোমরা। নেক্সট, দ্য রেসপেক্টিভ ল্যান্ডমাসেস অফ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা আর কানেক্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা কানেক্টেড পক প্রণালীর দ্বারা, আমরা সকলেই জানি পক প্রণালীর দ্বারা কানেক্টেড থাকে। এরকম 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থা, ডানকান প্যাসেজ কোথায়, এই জিনিসগুলো জিওগ্রাফির ভীষণ ইম্পর্টেন্ট। এবার বেরিং স্ট্রেট কোথায়? আলাস্কা অ্যান্ড রাশিয়া, আলাস্কা এবং রাশিয়া, ইউএসএর আলাস্কা এবং রাশিয়া। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7 এপ্রিল। আমরা সকলেই কম বেশি জানি, মানে স্ট্র্যাটেজি থেকে ইম্পর্টেন্ট ডে পড়তে গিয়ে যে এটা খুব ইম্পর্টেন্ট। 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। করোনা ভাইরাসের পর থেকে তো এই ডেটা আরও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে, পালন করা হয়। তার কারণ হচ্ছে 7 এপ্রিল 1948-এ প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আবার হেডকোয়ার্টার কোথায়? হেলথের অবস্থা জেনে যাও, জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা হেডকোয়ার্টার। আর এর হেড বর্তমানে হচ্ছে টেড্রস অ্যাডহানাম। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবার আরও ইম্পর্টেন্ট এগুলো সব পড়তে হবে। আমি তোমাদেরকে বারবার বলি, আমি একটা সিরিজও চালু করেছিলাম, তারপর আর কন্টিনিউ করা হলো না, মানে শর্টে ইম্পর্টেন্ট ডেগুলো নিয়ে। এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, কোন দিন কোন ডে জানাটা খুব ইম্পর্টেন্ট হয়। তো নেক্সট হচ্ছে যেমন আমার ওয়ার্ল্ড বুক ডে, আমরা তো বই খাতা নিয়েই থাকি, তো তার জন্য বুক ডেটা জানাও দরকার। হচ্ছে শেক্সপিয়ারের সম্ভবত ডেথ অ্যানিভার্সারি, মানে কোন ডে কেন কোন দিন পালন করা হয় তার পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা যদি জেনে পড়ি তবে ইন্টারেস্টিং লাগবে বিষয়টা। তো ওয়ার্ল্ড বুক ডে 23 এপ্রিল। 22 এপ্রিল সম্ভবত আর্থ ডে, পৃথিবীতে এসেই বই পড়তে শুরু করলাম। তারপর 23 এপ্রিল হচ্ছে বুক ডে, ওয়ার্ল্ড বুক ডে। হলে এইভাবে মনে রাখতে পারো, মানে যেভাবে পারো মনে রাখো। আর 15 এপ্রিল কি ওয়ার্ল্ড আর্ট ডে। ওয়ার্ল্ড আর্ট ডে
লিওনার্দো ভিঞ্চিকে সম্ভবত অনার করার জন্য ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় 15ই এপ্রিল। আর এটা অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি 23শে এপ্রিলটা ইম্পর্টেন্ট মোটামুটি। আর হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিভিন্ন হেরিটেজগুলোকে প্রিজার্ভ করার জন্য ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা 18 এপ্রিল। 18ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ইম্পর্টেন্ট ডেগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই, সব মানে একদম জানুয়ারি তো ডিসেম্বর ইম্পর্টেন্ট ডেটগুলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মানে জিকের কোয়েশ্চেনের মধ্যে একমাত্র এই কোয়েশ্চেনটাই যেটা নিয়ে আমার খুব ভালো মতো কনফিউশন হচ্ছিল এবং আমি করে আসতে পারিনি, মানে এই কোয়েশ্চেনটা করে আসতে পারি না। আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আমি মানে কোয়েশ্চেনে দাগিয়েও আনসারে মানে হবে কি হবে না এই ভেবে আর করতে পারিনি। তো এই কোয়েশ্চেনটা একমাত্র যেটা আমার মানে ঠিক মতো জানা ছিল না জিকের কোয়েশ্চেনের মধ্যে বলছে ইজ নট এ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে কারণ কি আমি সত্যি কথা বলতে কম্পিউটারে একদমই কাঁচা, কম্পিউটার কিংবা এই রিলেটেড কোয়েশ্চেনগুলোতে। ইজ নট আ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এমএস ডক হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। নেক্সট, হুইচ কমেট অ্যাপিয়ার্স এভরি 76 ইয়ার্স, প্রায় 75-76 বছর পর পর। আমরা ছোটোবেলা থেকে সকলেই পড়েছি যে হালির ধূমকেতু যেটাকে বলা হয় সেটা দেখা যায়। তো এটা লাস্ট দেখা গেছিলো 1986-এ, এরপরে মনে হচ্ছে আবার 2061-62 এই টাইমটাতে আবার 61-র দিকে আবার দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে ফর ফরমেশন অফ দ্য এজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ কার্বন ডেটিং মেথড ইউজ। রেডিও কার্বন ডেটিং বলে না, C14 ডেটিং, যে সেটা কিসের জন্য করা হয়, সেটা করা হয় এজ অফ ফসিল যেগুলো থাকে জীবাশ্মর এজগুলো দেখার জন্য রেডিও কার্বন ডেটিং মেথডটা ইউজ করা হয়। যেমন রক যেগুলো আছে অ্যান্থ্রোতে পড়ি, যে রেডিও কার্বন ডেটিং মেথডটা পুরো C14 ডেটিংটা পুরো লিখতে হয় ডিটেলসে, এটা আসে মাঝে মাঝে। তো ফসিলসের এজ জানার জন্য রেডিও কার্বন ডেটিং বা ডেটিং মেথডটা ইউজ করা হয়। এবার রক, মাউন্টেন এদের বয়স নির্ণয় করার জন্য ব্যবহার করা পটাশিয়াম আর্গন ডেটিং মেথড। তারপর ট্রিজের ডেন্ড্রোক্রোনোলজি বলা হয় এটাকে, ট্রি রিং মানে অ্যানুয়াল রিং গ্রোথ কতটা হচ্ছে সেটা দেখে গাছের আবার বয়স নির্ণয় করা হয়, ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। তো দেখো একটা কোশ্চেন কিন্তু আমরা কত কি জানছি না, এইভাবে পড়লে ভালো হয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অফিসিয়াল কোড ল্যাঙ্গুয়েজ অফ আকবরস রেন। আকবরের সময় ফার্সিকে তার মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছিল, মানে ছিল অ্যাকচুয়ালি মুঘলদের, তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল আকবরের সময় পার্সিয়ান। এবার নেক্সট বলছে দ্য বার্থ অফ হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স ইজ সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে। টিচার্স ডে কার বার্থ পালন করা? টিচার্স ডে মানেই কি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন এবং সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্যই, আমরা মনে রাখার জন্য টিচার্স ডে পালন করি। সেদিন হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে 5 সেপ্টেম্বর যেটা পালন করা। এবার যদি বলে ওয়ার্ল্ড টিচার্স ডে কবে, তাহলে তার ঠিক 1 মাস পর একই ডেটে 5 অক্টোবর সেটা হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। নেক্সট, দ্য টার্ম ব্রাউন এয়ার ইজ ইউজ ফর। ব্রাউন এয়ার মানে কি? ব্রাউন এয়ার মানে ফটোকেমিক্যাল স্মগ। ফটোকেমিক্যাল স্মগ মানে কি? একটা দেখবে বাতাসে একটা ব্রাউন কালার হয়ে যায় খুব আরবান এরিয়াগুলোতে, মানে প্রচুর গাড়ি ঘোড়া চলে, তারপরে শিল্প কলকারখানা আছে, গাড়ি ঘোড়ার ধোঁয়া, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধোঁয়া নির্গত হয়, সেগুলোতে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো থাকে। তো তার জন্যই মানে এই এয়ারটা খুব এয়ার পলিউশন হয়, বায়ুটা খুব দূষিত হয়ে যায়, হয়ে ব্রাউন এয়ার হয়। এটা ইউজড ফর ফটোকেমিক্যাল স্মগ। ফটোকেমিক্যাল স্মগগুলো কি? মিক্সচার অফ সেকেন্ডারি পলিউট্যান্ট, বিভিন্ন ওজোন, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, NOx মানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে এগুলোর মিক্সচার অ্যাকচুয়ালি। আর যদি ব্রাউন কালারটা কেন হয়ে যায়? কারণ ব্রাউন কালারটা NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তার উপস্থিতির জন্য ব্রাউন কালার হয়ে যায় ফটোকেমিক্যাল স্মগে। মানে ওই যে তোমার ধরো কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, এগুলো যেই ধোঁয়া যেগুলোতে মানে নাইট্রোজেনের অক্সাইড থাকে তার সাথে আবার বিক্রিয়া করছে যে সানলাইট, বিক্রিয়া করে এই বিভিন্ন রকমের ফটোকেমিক্যাল স্মগ মানে সেকেন্ডারি পলিউট্যান্টগুলো তৈরি হচ্ছে আর কি। এর ফলে চোখ জ্বালা করবে, তারপর দম নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এরকম মানে ভীষণ মানে ক্ষতিকর আর কি, বায়ু দূষণ ঘটায়। আর যদি বলা হয় সালফিউরাস স্মগ তাহলে কি? গ্রে এয়ার। সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির জন্য সালফিউরাস স্মগটা যেটা হয় সেটা হচ্ছে গ্রে হয়ে যায় বাতাসটার কালার।
और नेक्स्ट 1939 সুভাষ চন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ কংগ্রেস পার্টি ডিফিটিং কাকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিল? 1900 হরিপুরা সেশন, ত্রিপুরী সেশন। তো ত্রিপুরী সেশন যেটা আছে সেখানে হচ্ছে সুভাষচন্দ্র বোস পট্টবী সীতারামায়াকে হারিয়ে কিন্তু জিতেছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন। আবার নেক্সট পোমোলজি ডিলস উইথ, পোমোলজি মানে কি? পোমোলজি মানেই হচ্ছে মনে রাখবে যে ফল রিলেটেড, তাই না? ফল পাকা, পোমোলজি এই টাইপের জিনিসটা মনে রাখতে হবে। তাই পোমোলজি ডিলস উইথ কি স্টাডি অফ ফ্রুট এর যদি বলা হয় স্টাডি সম্পর্কে আমাদের জানতে হবে, তখন আমরা কি বলবো? পোমোলজি বলবো। তারপর নেক্সট আরও অনেক কোয়েশ্চেন রয়েছে এবং যে কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই যে পোমোলজি মানে ফল পাকা, স্টাডি অফ ফ্রুটস, মানে স্টাডি অফ টিথ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে WBCS-এ 1 ওয়ার্ডে তো আসে। স্টাডি অফ টিথ, দাঁত সম্পর্কে যে স্টাডি, সেটা ওদন্তোলজি, দাঁত ওদন্তোলজি এভাবে মনে রাখবে। আর স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ইথোলজি, অ্যানিম্যাল বিহেভিয়ার, অ্যানিম্যাল ইথোলজি। আর স্টাডি অফ ফসিল বলে প্যালিওন্টোলজি, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, বানানটাও খেয়াল করো, LAEও হয়, LEও হয়। প্যালিওন্টোলজি হচ্ছে স্টাডি অফ ফসিল, জীবাশ্ম মানে পুরাতন, তার জন্য প্যালিওন্টোলজি, এভাবে মনে রাখতে পারো। ফল পাকা, তাই পাকা পোমোলজি। অ্যানিম্যাল বিহেভিয়ার, অ্যানিম্যাল ইথোলজি। আর স্টাডি অফ টিথ, দাঁত হচ্ছে ওদন্তোলজি। এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। তোমরা সকলে ইউনাইটেড নেশন সম্পর্কে কম বেশি জানো, কবে তৈরি হয়েছে। আচ্ছা তোমরা আমাকে বলবে তো UN ডে কবে তৈরি হয়েছে, কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কতগুলো অর্গানাইজেশন মানে UN-এর অর্গ্যানগুলো কতগুলো আছে, তাদের হেডকোয়ার্টার কি? তো এই ইউনাইটেড নেশনস এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। UN দেখলেই UN জেনারেল অ্যাসেম্বলি, যে কোনো কিছু দেখলেই তখন হয়ে যাবে নিউ ইয়র্ক হেডকোয়ার্টার। প্যারিস ফ্রান্সে কার হেডকোয়ার্টার? ইউনেস্কোর হেডকোয়ার্টার। জেনেভা সুইজারল্যান্ডের কার হেডকোয়ার্টার? W দিয়ে যেগুলো বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে এগুলো সব হচ্ছে জেনেভাতে। ওয়াশিংটন ডিসিতে কার হেডকোয়ার্টার? ওয়ার্ল্ড ব্যাংক, IMF। তো এই জিনিসগুলো, প্যারিস ফ্রান্স, প্যারিসে হচ্ছে ইউনেস্কো। জেনেভাতে হেডকোয়ার্টার WHO থেকে আরম্ভ করে W দিয়ে শুরু যেগুলো। ওয়াশিংটন ডিসিতে IMF, ওয়ার্ল্ড ব্যাংক। এই যে হেডকোয়ার্টার, এগুলো কিন্তু জানতে হবে আমাদের, হ্যাঁ। আর UN সম্পর্কে তো একদম ডিটেলসে জানতে হবে। তো নেক্সট দ্য টার্ম বুল অ্যান্ড বিয়ার আর ইউজড ইন। বুল অ্যান্ড বিয়ার আমরা সকলেই কম বেশি জানি যে স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেটের ক্ষেত্রে বুল এবং বিয়ার এই টার্মটা ইউজ করা হয়। হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট মেজার্স হাই টেম্পারেচার। এর হাই টেম্পারেচার মাপতে হলে পাইরোমিটার মানে পুড়ে যাচ্ছে হাই টেম্পারেচার, তার জন্য পাইরোমিটার, এভাবে মনে রাখতে পারো। এবার নেক্সট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। বাতাসে যে সাউন্ড, তার বেগটা কত, শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। আমরা এগুলো তো ছোটোবেলা থেকেই জানি কম বেশি। 9-10-এর যে মানে ফিজিক্যাল সায়েন্স বইটা আছে সেটা পড়লেই আমাদের কভার হয়ে যায় অনেকটা। তারপর নেক্সট হুইচ কান্ট্রি গিফটেড স্ট্যাচু অফ লিবার্টি টু আমেরিকা। আমেরিকাকে কে দিয়েছিল? এই কোয়েশ্চেনটা আগে একটা কম্পিউটারের কোয়েশ্চেনটা বললাম না ওই রিলেটেড, ওই কোয়েশ্চেনটা আমার একদম ঠিকমতো MS ডক ওইটা ঠিকমতো জানা ছিল না, আর তার সাথে এই কোয়েশ্চেনটা আমার জানা ছিল, কিন্তু আমি এই যে কোয়েশ্চেনে ফ্রান্স দাগিয়েছে এখানে, কিন্তু দাগিয়েও তারপর আনসার আর করার সাহস পায়নি। তারপর দেখলাম আমি ঠিকই দাগিয়েছি। হুইচ কান্ট্রি গিফটেড, ল্যাক অফ কনফিডেন্স ছিল আর কি, ওর জন্যই যে কোনো জিনিস বারবার পড়া, বারবার রিভিশন করলে কনফিডেন্সটা আসে। হুইচ কান্ট্রি গিফটেড স্ট্যাচু অফ লিবার্টি টু আমেরিকা। আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি কে দিয়েছিল? ফ্রান্স দিয়েছিল। এই কোয়েশ্চেনটা একটু হাটকে টাইপের ছিল আর কি। নেক্সট বলছে হু of the following was the UN Secretary General at the time of starting of Operation Sindoor। অপারেশন সিন্দুর যখন শুরু হয়েছিল সেই সময়টা কে ছিল UN অ্যাটর্নি জেনারেল? একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, সেই সময়টা ছিল হচ্ছে অ্যান্টোনিও গুটেরাস, এখনও আছে। তিনি কোথা থেকে বিলং করেন? পর্তুগালের ক্যাপিটালকে লিসবন। অপারেশন সিন্দুর সম্ভবত তোমরা তাও দেখে নিও 7th মে চালু হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। 7th মে অপারেশন সিন্দুর চালু হয়েছিল, যেটা পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের। এটাই একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, আর তো কিছু দেখলাম না। এত কারেন্ট অ্যাফেয়ার্সটাই শুধু একটু পড়ে গেছিলাম, আর তো কিছু পড়িনি এই পরীক্ষার জন্য, সেটাই দেখলাম একটা, তাও আবার মানে ওইটা এমনিও জানা।
হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যালস ইজ ইউজফুল ইন ফটোগ্রাফি, ফটোগ্রাফিতে কী ব্যবহার করা, ফটোগ্রাফিতে মানে সিলভার ব্যবহার করা হয়, AgBr, সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। তার কারণ কি, ফটোগ্রাফির ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলোতে বিশেষ করে, তো ফটোগ্রাফিক ফিল্মে সিলভার ব্রোমাইড ব্যবহৃত হতো। তো সেখান থেকে সিলভার তৈরি হতো, মানে তা সেই সিলভারটাই আবার তোমার ধরো ইয়েতে সাহায্য করতো আর কি, ফটোগ্রাফিক ফিল্মের ক্ষেত্রে। ফটোগ্রাফিতে আগেকার দিনে এটা হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ব্যবহৃত হতো, তাই ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইড, AgBr। ধরো পটাশিয়াম নাইট্রেট আমরা জানি সার হিসেবে ব্যবহৃত হয়, KNO3। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেটা অ্যান্টাসিড, AlOH3, তার মানে কি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা অ্যান্টি অ্যাসিড হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু এটা বেস। আর সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা তো টেবিল সল্ট। নেক্সট, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, যে এই কোশ্চেনটা আমি ভুল করে এসেছি, মানে আর্থ অ্যাটমসফিয়ারে বলেছে, আমার একটু মানে কনফিউশন হয়ে আমি আবার ওটা দাগালাম, মানে এই কোশ্চেনটাও একটা মানে বাজে ভুল হয়েছে আর কি, ভুল করার মতো ছিল না এটা। আর্থ অ্যাটমসফিয়ারে সবচেয়ে অ্যাবান্ডেন্ট কোনটা পাওয়া যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। আমার মনে হলো নাইট্রোজেনটা দাগিয়ে আবার আর্থ ক্রাস্টটা ওইটা কি মনে হতে আবার অক্সিজেন করে ফেলেছে, মানে এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষার হলে ম্যাটার করে। আর্থ অ্যাটমসফিয়ারে কোটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, এবং বাতাসে 78% নাইট্রোজেন থাকে, অক্সিজেন 21%, এছাড়া কার্বন ডাইঅক্সাইড খুব অল্প পরিমাণে থাকে। এবার অ্যাটমসফিয়ারে বললে তখন নাইট্রোজেন হবে, কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা মনে রাখবে। কিন্তু আর্থ ক্রাস্টে যদি বলতো তখন আর্থ ক্রাস্টে বললে মোস্ট অ্যাবান্ডেন্ট তখন অক্সিজেন হয়ে যেত, আমি ওইটা ভেবে অক্সিজেন করেছি। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, এই ক্রোনোলজিটা মনে রাখবে। তো নেক্সট, দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওয়েট, ভারটা কী হয়, শূন্য হয়। কেন? কারণ কি ওয়েট W=m×g, ভর ইন্টু অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেহেতু পৃথিবীর কেন্দ্রে জিটা 0 হয়ে যায়, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাই 0, তার জন্য ওয়েটটাও 0 হয়ে যায়। হলো। এবার নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হলো সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফিটা কিসের সাথে রিলেটেড? এবার সন্তোষ ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ ফুটবল। ফুটবলের সাথে রিলেটেড, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা। কারণ ফুটবলের সাথে রিলেটেড আরও আছে ডুরান্ট কাপ, সেটাও ফুটবলের সাথে রিলেটেড, এটা ওল্ডেস্ট, দৌড়াতে হবে ফুটবলে, এইভাবে মনে রেখেছি। ব্যাডমিন্টনের সাথে কী কী কাপ বিখ্যাত? ব্যাডমিন্টনের সাথে BT থমাস কাপ যেটা মেনদের, আর ব্যাডমিন্টনের সাথে উবের কাপ, সেটা UB, এভাবে মনে রাখছিলাম, ওমেনদের। তারপরে টেনিসের সাথে কী কী কাপ জড়িত, ভীষণ ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের টপিক, তোমরা পড়ে নেবে। টেনিসের সাথে যেমন দাভিস কাপ যেটা আছে সেটা হচ্ছে টেনিসের সাথে জড়িত। DT আবার হচ্ছে বিল্লি জিন কিং কাপ, সেটা ওমেনদের, সেটাও টেনিসের সাথে জড়িত। তাছাড়া টেনিসের যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বেলডন ওপেন, US ওপেন, এই গ্র্যান্ড স্ল্যামগুলো কে পেয়েছে, এটা তো WBCS যে কোনো কোয়েশ্চেনে বেশিরভাগ সময় আসে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো এই ট্রফিগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। তারপর আছে ভিটামিন B12 ইজ মোস্ট ইউজফুল ফর কম্ব্যাটিং, কিসের জন্য ব্যবহৃত হয়? অ্যানিমিয়া। কোন রকম অ্যানিমিয়ার ক্ষেত্রে ভিটামিন B12 ব্যবহৃত হয়? B12 ব্যবহৃত হয় পার্নিসিয়াস অ্যানিমিয়ার জন্য। যেমন সায়ানোকোবালামিন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম। কোবাল্ট থাকে কোন ভিটামিনে? সেটা হচ্ছে ভিটামিন B12। আর তাছাড়া গয়টার হয় আয়োডিনের অভাবে। তারপরে ভিটামিন A এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়, যেটাকে রাসায়নিক নাম রেটিনল। এই ভিটামিনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষাগুলোর জন্য, মানে সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম কি এবং এগুলোর জন্য কি কি ডেফিসিয়েন্সির জন্য কি কি রোগ হতে পারে সেগুলো। আর নেক্সট, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবের জন্য, যেটাকে ক্যালসিফেরল বলা হয়। এই ভিটামিনগুলো কি এবং তাদের মানে রাসায়নিক নাম, কোন ভিটামিন কিসের দ্রবীভূত, যেমন ADEK, এই ভিটামিনগুলো হলে ফ্যাট সলেবল, অন্যান্যগুলো হলে ওয়াটার সলেবল। এই টপিকটা ভালো মতো পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি? ইন্ডিয়ান টেরিটরিতে অরিজিনেট করে না কোনটা? যেমন ব্রহ্মপুত্র কিন্তু চেমায়াংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়, মানস সরোবর লেক তিব্বতের কাছাকাছি। তো এটা ব্রহ্মপুত্রটা ইন্ডিয়াতে অরিজিনেট হয় না। তারপরে সেটা চায়না, ইন্ডিয়া, বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। আর রাভি রোঠাং পাসের কাছাকাছি। তারপরে যেটা সিন্ধুর উপনদী। তারপরে চেনাব ও বারালাচলা পাস হিমাচল প্রদেশের, সেখান থেকে উৎপন্ন হয়েছে। তারপর মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? দন্দকারণ্য রিজিয়ন, ছত্তিশগড়ের। তো কোন রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট বলেছে। ডিউরিং দ্য রেইন অফ হুম অফ দ্য ফলোয়িং ইবন বতুতা ভিজিটেড ইন্ডিয়া? ইবন বতুতা ভারতে এসেছিল কার সময়? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিল।
এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার নেক্সট, দ্য ক্লিয়ার স্কাই ব্লু বিকজ অফ, কারণ ক্লিয়ার স্কাই লুকস ব্লু বিকজ অফ, কেন আকাশ পরিষ্কার থাকলে নীল দেখায়, তার কারণ কি? তার কারণ স্ক্যাটারিং অফ লাইটের জন্য, কারণ ওই যে এয়ার মলিকুল যেগুলো থাকে সেগুলো ব্লু কালারটাকেই খুব ইজিলি স্ক্যাটার করতে পারে, তার জন্য, তার কারণ ব্লু কালারের যেটা হয় ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কম হওয়ায়, যেহেতু বেনিয়া সহকলা আমরা পড়ি না, বেগুনি মানে যত লাল, যত বেগুনি থেকে লালের দিকে যাচ্ছে যত তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে, তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, তার জন্য এই এয়ার মলিকিউলগুলো সূর্য থেকে আসা বিভিন্ন রঙের মধ্যে এই সবচেয়ে সহজে ছড়াতে পারে হচ্ছে ব্লু কালার, যেহেতু বেনিয়া সহকলা ব্লু, তার জন্য ব্লুয়ের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, তার জন্যই ব্লু রং দেখায় স্ক্যাটারিং অফ লাইটের জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হটেস্ট প্ল্যানেট, এইটা যেমন আমি ভুল করে এসেছি, সবচেয়ে হটেস্ট প্ল্যানেট বলে ভেনাস বা শুক্রই সবচেয়ে হটেস্ট, তার কারণ কি? পৃথিবীর কাছাকাছি যে সবথেকে বেশি, সূর্যের কাছাকাছি যে সবথেকে বেশি থাকবে তাই তো হটেস্ট হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। বুধ সবচেয়ে বেশি ক্লোজেস্ট টু সান, বুধ, কিন্তু তা সত্ত্বেও স্মলেস্ট প্ল্যানেট বললেও বুধ হবে, মার্কারি, কিন্তু তার সত্ত্বেও মার্কারি কিন্তু হটেস্ট না, তার কারণ কি? ভেনাস যেটা আসে তার অ্যাটমসফিয়ারটা খুব মানে ডেন্স হয় এবং হিটটাকে ধরে রাখতে পারে গ্রিন হাউস এফেক্টের জন্য, তার জন্য ভেনাসটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট। এটা আমি ভুল করেছি। শনির একটা প্রমিনেন্ট রিং থাকে, মার্স মঙ্গল গ্রহ লাল কালারের হয় আয়রন অক্সাইডের উপস্থিতির জন্য, তো এই প্ল্যানেটগুলো কিন্তু ভালো মতো আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, এই কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে নিও, এই কোয়েশ্চেনটাও আমি ভুল করেছিলাম, মানে এরকম 4টা আমার জিকে ভুল হয়েছে। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড হবে আমার মনে হচ্ছে হর্ষবর্ধন, এবার তোমরা তাও দেখে নিও, কারণ হচ্ছে এখন নালন্দা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি তৈরি করেছিল কে বললে, তখন সেটা কিন্তু হবে কুমারগুপ্ত তৈরি করেছিল, ফাউন্ডার, আর এটা ডিস্ট্রয়েড বাই বখতিয়ার খলজি 1193। এবার অ্যাসোসিয়েটেড উইথ বলেছে, এবার হর্ষবর্ধন, নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন কুমারগুপ্ত, কিন্তু হর্ষবর্ধনের সময় এটা অনেক বেশি ফ্লারিশ করেছিল এই ইউনিভার্সিটিটা, মানে ফিনান্সিয়াল অনেক রকম হেল্প করতেন হর্ষবর্ধন এই সময়। তো আর এই হর্ষবর্ধনের সময় হেড অফ নালন্দা ইউনিভার্সিটি ছিল হচ্ছে শিলভদ্র, যিনি বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন। নালন্দা ইউনিভার্সিটির হেড ছিলেন শিলভদ্র। তো ডিউরিং হিস টাইম নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ইটস পিকে ছিল, তো এর জন্য আমি এটা করেছি। এবার তোমরা দেখো তো যে এই কোয়েশ্চেনটার আনসারটা কী হবে। ঠিকঠাক, তো আমার তো তাই মনে হলো। এবার হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন উইনার অফ মিস ওয়ার্ল্ড, প্রথম উইনার বলতে গেলে রীতা ফারিয়া, 1966-এ এই খেতাব তিনি জিতেছিলেন। তাছাড়াও ঐশ্বরিয়া রায়ও জিতেছিলেন মিস ওয়ার্ল্ড। এছাড়াও যদি বলে মিস ইউনিভার্স কে হয়ে যাবে, এবার লাস্ট মিস ওয়ার্ল্ড হলেন হচ্ছে মানসী চিল্লার, আর প্রথম মিস ইউনিভার্স বললে সুস্মিতা সেন, আর লারা দত্ত মিস ইউনিভার্স ছিলেন 2000 সালের। তো এই কোয়েশ্চেনগুলো ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট, দ্য রেড ব্লাড সেলস আর ফর্মড ইন দ্য, কোথায় তৈরি হয়? তো বোন ম্যারো বা অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকায় তৈরি হয়। ছোটো থেকে আমরা পড়ে এসেছি, ওই জন্য 9-10 সায়েন্স বইটা যদি আমরা একটু পড়তে পারি, বাংলা মিডিয়ামই হোক না কেন, তাহলে ওটা কিন্তু অনেক উপকারী। অনেকে বলে যে দিদি সায়েন্স কোথা থেকে পড়বো, এরকম 9-10 বাংলা বইটা কমপ্লিট হলে তারপরে আবার অন্যান্য আরও অনেক বই রয়েছে আর কি, এনসাইক্লোপিডিয়া রয়েছে, যেটা আমি মাঝে মাঝে দেখি আর কি। এবার নেক্সট রেড ব্লাড সেলটা যেটা তৈরি হয় সেটা বোন ম্যারো বা অস্থিমজ্জায় তৈরি হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। প্রচুর ম্যাথ কোশ্চেন রয়েছে এখানে। তো এবার নেক্সট গ্র্যামি অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড, গ্র্যামি অ্যাওয়ার্ড গানের সাথে, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো এরকম আসতে পারে ফার্স্ট ইন্ডিয়ান উইনার অফ গ্র্যামি অ্যাওয়ার্ডকে, ইন্ডিয়ান হিসেবে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড গান বাজনায় পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর, তিনি সিতার বাদক, মাইস্ট্রো বলা হয় না, সিতার মাইস্ট্রো, ফর দ্য অ্যালবাম ওয়েস্ট মিটস ইটস। তো ওয়েস্ট ইস্টে মিট করেছে, ওয়েস্ট মিটস ইস্ট, এই অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর প্রথম। তো এটা যেমন স্পোর্টসের সাথে রিলেটেড অ্যাওয়ার্ড আমাদের জানতে হবে, সায়েন্সের সাথে অ্যাওয়ার্ড কী কী জড়িত, লিটারেরি ওয়ার্কের সাথে কী কী অ্যাওয়ার্ড, প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2025-এ গ্র্যামি অ্যাওয়ার্ড যদি দেওয়া হয়ে থাকে তাহলে কে কোন অ্যালবামের জন্য পেয়েছে, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে কিন্তু। স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স একসাথেই কভার হবে। ল্যান্ড অফ 1000 আইল্যান্ডস মানে হাজার দ্বীপপুঞ্জের মানে ল্যান্ড কাকে বলা, সেটা ইন্দোনেশিয়া। আর্কিপেলাগো বলা হয় না, প্রায় 17,000 আইল্যান্ড রয়েছে, তার ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা। তার ল্যান্ড অফ 1000 আইল্যান্ড বললে তখন আর্কিপেলাগো ইন্দোনেশিয়া হয়ে যাবে। হুইচ ইজ নট আ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, অবশ্যই নাগাল্যান্ড ইউনিয়ন টেরিটরি নয়, কারণ এগুলো সব লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, দমনদ্বীপ, পুডুচেরি, এরকম আরও অনেক 8টা ইউনিয়ন টেরিটরি এবং 28টা স্টেট রয়েছে। তো নাগাল্যান্ড যেটা সেটা স্টেট, সেটা ইউনিয়ন টেরিটরি নয়।
তো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাওয়ার্ডস ইজ গিভেন বাই ইউনেস্কো টু দোজ হু পুট দেয়ার এফোর্টস টু পপুলারাইজ ইউজ অফ সায়েন্স ইন লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে যে বিজ্ঞানের যে এফোর্ট সেটাকে আরও পপুলারাইজ করার জন্য ইউনেস্কো যে অ্যাওয়ার্ডটা দেয় সেটা হচ্ছে কলিঙ্গ অ্যাওয়ার্ড। কলিঙ্গ অ্যাওয়ার্ড কিন্তু সায়েন্সে দেওয়া হয়, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড। বুকার প্রাইজ এবছর কে পেয়েছে সেটা হচ্ছে ভানু মুস্তাক পেয়েছে, সেটাকে ট্রান্সলেট করেছে দীপ ভাস্তি। কোন বইয়ের জন্য পেয়েছে? সম্ভবত হার্ট ল্যাম্প। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পড়বে কিন্তু, ভীষণ ইম্পর্ট্যান্ট। ম্যাক্সেসে অ্যাওয়ার্ড এবার কে পেয়েছে? ফার্স্ট রমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? বিনোবা ভাবে সম্ভবত, ফিলিপাইনের প্রেসিডেন্টের নাম অনুসারে দেওয়া হয় রমন ম্যাক্সেসে। এরকম কালিদাস সম্মান যদি দেওয়া হয়ে থাকে তাহলে কে পেয়েছে? এগুলো কিন্তু স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্যারালালি পড়তে হবে। অ্যান এলিমেন্ট কমন টু অল অ্যাসিড, সমস্ত অ্যাসিডের কমন হচ্ছে হাইড্রোজেন, কারণ কি অ্যাসিড জলে পড়লে H+ নির্গত করে, সেই H+টাই আমাদের অ্যাসিডের ক্যারেক্টার শো করে। তো সব অ্যাসিডের ক্ষেত্রে যেমন HCl বলো, HNO3 বলো, অ্যাসিটিক অ্যাসিড বলো, সবগুলোর মধ্যেই কিন্তু হাইড্রোজেন কমন থাকবেই। এবারে নেক্সট, ডিড নট মার্চ ইনটু দ্য বে অফ বেঙ্গল, কোন নদীটা বঙ্গোপসাগরে পড়েনি? নর্মদা আর তাপ্তি, কারণ নর্মদা তাপ্তি আরব সাগরে পড়েছে, আর বাদ বাকি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী সব নদী হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে। এটা তো এগুলো তো বেসিক কোয়েশ্চেন আর কি, জিকে কোয়েশ্চেন কিন্তু সহজই ছিল। এই 2-4টা যে কোনো প্রশ্নই কিন্তু 2-4টা তো মানে একটু থাকবেই, কিন্তু বলা যেতে পারে মানে ইজিই ছিল আর কি। এবার নেক্সট দ্য মেমোরি অফ কম্পিউটার ইজ কমনলি এক্সপ্রেস ইজ টার্ম অফ কিলোবাইট অর মেগাবাইটস। এ বাইট ইজ মেড আপ অফ, তো একটা বাইট। ও আরেকটা কোয়েশ্চেন রয়েছে, হাউ মেনি মিনিটস ফর ইচ ডিগ্রি অফ লঙ্গিটিউড ডাজ দ্য লোকাল টাইম অফ এনি প্লেস ভ্যারি ফ্রম দ্য গ্রিনিচ টাইম? গ্রিনিচ টাইম থেকে কতটা ভ্যারি করে? 1 ডিগ্রি প্রতি। 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি 4 মিনিট, তাহলে 4 হবে আনসারটা। এবার নেক্সট হচ্ছে, দ্য মেমোরি অফ এ কম্পিউটার ইজ কমনলি এক্সপ্রেসড ইন টার্মস অফ কিলোবাইটস অর মেগাবাইটস। আর বাইট ইজ মেড আপ অফ, বাইট কী দিয়ে তৈরি? বাইট মানে 8 বাইনারি ডিজিট দিয়ে তৈরি হয়। বাইট মানে 8 বাইনারি ডিজিট দিয়ে তৈরি হয়। আর নেক্সট হচ্ছে, ইন দ্য কনটেক্সট অফ দেয়ার ফর্মেশন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রক ইজ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট? সবচেয়ে পুরাতন কোনটা? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা হচ্ছে সবচেয়ে পুরাতন, তারপরে সেডিমেন্টারি বা পাললিক শিলা, ওইগুলো তো পরে। তারপর রূপান্তরিত শিলা মানে কি? মেটামরফিক রক মানে ইগনিয়াস এবং সেডিমেন্টারি রকগুলো অনেকটা হাই টেম্পারেচার প্রেশারে মেটামরফিক রকে পরিণত হয়। তো এর মধ্যে ওল্ডেজ বললে কিন্তু ওই যে লাভা হচ্ছে, লাভা থেকে আবার সেটা সলিডিফাই হচ্ছে, কঠিন হচ্ছে, হয়েই তো আগ্নেয় শিলা তৈরি হচ্ছে। ইগনিয়াস রকটা সবচেয়ে পুরাতন। তো আজকের আমি 100টা কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা চেষ্টা করলাম করার, মানে আমি যেভাবে পড়েছি কোয়েশ্চেনটা দেওয়ার পরে তো সেভাবে করার চেষ্টা করলাম। তো আমি তো বললাম আমি মোটামুটি 3-4টা মতো মনে হয় আমার জিকেতে ভুল করেছি, আর একটা কোয়েশ্চেন জানতাম না, আর একটা কোয়েশ্চেনে করেও আনসারে করিনি, এরকম একটা ব্যাপার আমার হয়েছে জিকের। আর এই আর কি। তো আর বাদ বাকি ম্যাথ জিআই করেছি কিছু। তো তোমরা কেমন অ্যাটেম্প্ট করলে, কেমন কি হলো, কার কত স্কোর আসছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। সব মিলিয়ে ম্যাথ জিআই জিকে সব মিলিয়ে, আর তোমাদের কি মনে হয় যে কাট অফ কত যেতে পারে আর কি ইউআরের ক্ষেত্রে? আমি যদি ইউআর, তো সেই হিসাবেই বলছি। আর ফিমেলদের ক্ষেত্রে কি আলাদা হয়? সম্ভবত আলাদাও হতে পারে কাট অফটা, সেটাও কত যেতে পারে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি জাস্ট এই পরীক্ষাটা মকের মতো করেই দিতে গেছি, কারণ অনেক দিন পরীক্ষা দেওয়া হয়নি। তো তার জন্যই আমার প্রিপারেশানটা কোন লেভেলে আছে, যেহেতু প্রিপারেশান একটু ছেদ পড়েছিল, সেসব দেখার জন্যই গেছিলাম। এবার এরপরে এটাতে এখন কাট অফটা মোটামুটি নর্মাল থাকলে পাস করে যেতে পারি, আর যদি নর্মাল না থাকে তো সেক্ষেত্রে কাট অফ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তো অসুবিধা হতে পারে। তো দেখা যাক এবার কি হয়। আমি তো মোটামুটি 84টা মতো করেছি, তো তার মধ্যে 84-এর মধ্যে মোটামুটি ধরো আমার 5-6টা ভুল, বাদ বাকি তো সব ঠিক যাওয়ারই কথা। এরপরে দেখা যাক কি হয়। এরপরে রানিং আছে, তারপরে ওই হাইট, এই ব্যাপারগুলোতেই তো সকলের ভয় থাকে, আমারও তাই। তো আপাতত এইটুকুই ভিডিওটা। তো তোমরা এরপরে যাদের মনে হচ্ছে যে না আমাদের অনেক নাম্বার রয়েছে, পাস করবো, তারা দৌড়াদৌড়ি করতে শুরু করো। আর যাদের হাইট আছে, তো আমার তো মনে হয় হাইটটাও একটু কম হতে পারে, আর দৌড়াদৌড়িও একটু প্রবলেম হতে পারে। এখন দেখা যাক কী হয়। তো তোমাদের অবস্থা আমাকে জানিও। তো আজকের মতো এইটুকুই ভিডিওটা। তো নেক্সট আবার ম্যাথগুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।